সাধারণ এক পুলিশ কনস্টেবল 18 বছর পর বাইকে খুঁজে বের করতে ভয়ঙ্কর এক হাতে পাড়ি জমায়। সেখানে গিয়ে বাইকে ফেলেও পড়ে যায় এক চক্রের মাধ্যমে। সেখান থেকে সাধারণ পুলিশ কনস্টেবল নতুন পরিচয় পায়। কি সে পরিচয়, তা আজ কিংডম মুভির এক্সপ্লেন থেকেই জেনে নেব। তাহলে শুরু করা যাক আজকের মুভির গল্প। গল্পের শুরুতে 1920 সালে সিরুকুলামের উপকূলবর্তী অঞ্চলে সেখানে এক জনগোষ্ঠীকে দেখানো হয়। কোলস্টাররা শান্তিতে বসবাস করছিল। হঠাৎ সেই শান্তি ভেঙে চুরমার করে দেয় ইংরেজ শাসকেরা। এই এলাকায় বিপুল পরিমাণে স্বর্ণ পাওয়া যায় গুজব ছড়িয়ে পড়ে, আর সেই স্বর্ণের লোভে ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশ বাহিনী। কিন্তু কোলস্টাররা সহজে হার মানার জাতি নয়। তাদের রাজার নেতৃত্বে এক ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে ওঠে, আর রাজার নিজস্ব সেনাবাহিনীর বুক চিতিয়ে লড়ে। তবে অস্ত্রশস্ত্র পিছিয়ে থাকার শেষ পর্যন্ত রাজাও পড়ে যায় ব্রিটিশদের গুলিতে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার মুকুট তুলে দেন এক ছোট্ট বালকের হাতে। বলেন, এই মুকুটের যোগ্য উত্তরাধিকার একদিন ফিরে আসবে, তাকে সেটাই বুঝিয়ে দিও। তারপর সেই শিশুসহ কিছু জীবিত কোলস্টারের এক জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কার দিকে। রক্তাক্ত রাজা মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই 1920 সালের অধ্যায় শেষ হয়ে যায়। 70 বছর পর 1971 সালে হায়দ্রাবাদ শহরে গল্পের দৃষ্টান্ত হয়। একটা ব্যস্ত থানায় এক কনস্টেবল প্রবেশ করে তার বন্ধুর ব্যাপারে। তার নাম সুরি। সুরির আগমন কারণ সে থানা কেস আর্টিস্ট নাকি ছোটবেলার ছবি দেখে মানুষের বর্তমান চেহারা আঁকতে পারে। সেই আশায় সুরি এসেছে তার 18 বছর আগে হারিয়ে যাওয়া ভাই শিবার বর্তমান মুখ আঁকিয়ে নিতে। শিবাই এক মার্ডারের পরে থেকে আর বাড়ি ফেরেনি। মা এখনো ছেলের পথে চেয়ে থাকে, আর সুরিও বছরের পর বছর খুঁজে চলছে তার ভাইকে। ঠিক সেই সময় থানায় প্রবেশ করে এক বৃদ্ধ। তিনি তার নাতির সন্ধানে বারবার পুলিশের কাছে এসে ধর্ণা দিয়ে চলছে, কিন্তু হঠাৎ ইন্সপেক্টর এসে বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। আশেপাশে কেউ কিছু বলার সাহস পায় না। সেই মুহূর্তে বন্ধুর কাছ থেকে সুরি জানতে পারে বৃদ্ধর নাতি আসলে এক বড় অপরাধী সাথে জড়িয়ে গেছে। তাকে এনকাউন্টার করার জন্য ধরে নিয়ে আসা হয়েছে। অবশ্যই এটা কোনো কেস ফাইল করা হয়নি। সুরির ভেতরে তখন এমন যেন একটা মায়া কাজ করে ওঠে। সে অফিসার এভিডেন্স রুমের তালা খুলে দেয়, তাকে সেই ছেলেটি পালাতে পারে, আর সে নিজেও এক ইন্সপেক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে। যেন সবার মনোযোগ ছুরির দিকেই থাকে, আর সেই সুযোগে ছেলেটি পালিয়ে যেতে পারে। বৃদ্ধ লোকটি ছুরির দিকে বিস্ময়কর দিকে তাকিয়ে থাকে। ছুরি বাড়িতে ফিরে এসে দেখে তার বস তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। বস রেগে গিয়ে তাকে শাসায়, কিন্তু ছুরিও এবার চুপ থাকে না। তার ভেতরে রাগও বেরিয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পর তার মা এসে উপস্থিত হন। তার মুখের উপরে কোনো কথা না বলে চলে যায়। সেই রাতে ছুরির মা তার সঙ্গে একটা কথা বলে। তখন ছুরি এক চাচা, তিনি একজন সিনিয়র অফিসার, এসে বলে, তোমার ভাই চলে যাওয়ার পর থেকে তোমার মা এভাবে চুপ হয়ে গেছে। কাল থানায় কমিশনার আসবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তোমাকে, কারণ সে এক বন্দীকে মুক্তি করতে সাহায্য করেছে। পরদিন থানায় উপস্থিত হয় ছুরি। বস তার পক্ষ নিয়ে সুপারিশ করতে গেলে কমিশনার উত্তেজিত হয়ে ছুরিকে নির্দেশ দেয় তার বসকে চর মারতে। ছুরি কিছু না বুঝে এই কথা শুনে অসহায়ভাবে বসকে চর মেরে বসে। এরপর কমিশনার বলে, তুমি এসআই কে কেন মারলে, আর কেনই বা তুমি অপরাধীকে পালাতে দিলে? তিনি হুঁশিয়ারি দেন, যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারো তাহলে শুধু চাকরিটাই যাবে না, বরং 5 বছর জেলও তোমার হতে পারে। তখন ছুরি ঠান্ডা মাথায় উত্তর দেয়, যাকে ধরা হয়েছিল তার নামে কোনো কেস রেকর্ডিং হয়নি। যদি এই বিষয়ে আদালতে যেত তাহলে কিন্তু আপনাকেই কাঠগড়ায় দাঁড়াতে হতো। আর যে ইন্সপেক্টর তাকে এনকাউন্টার করার জন্য ধরে নিয়ে এসেছিল তার বিরুদ্ধে আগে 3টা ফেক এনকাউন্টার অভিযোগ রয়েছে। আপনিও রেহাই পেতেন না। কমিশনার তার উত্তর মনস্থ হন। এরপর জানতে চান, তুমি কি এসব আগেই জেনেছিলে নাকি পরে খুঁজে বের করেছো? ছুরি জানায় সে পরে এসব তথ্য জোগাড় করেছে। তখন এক ইন্টেলিজেন্স অফিসার উপস্থিত কমিশনার ছুরিকে ছেড়ে দেয়। সেদিন রাতে গোপনে ছুরির সঙ্গে দেখা করতে আসে সেই ইন্টেলিজেন্স অফিসার সরাসরি জানিয়ে দেয় তাকে একটা কাভার্ড অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। এই অপারেশনের সময় তার পরিচয়, পদমর্যাদা ও সবকিছু গোপন রাখা হবে। এই সব কথা শুনে ছুরি অবাক হয়ে যায়। সে একজন সাধারণ কনস্টেবল, কিভাবে সে এত বড় দায়িত্ব পেতে পারে? তখন সে সোজা সাপটা জানিয়ে দেয়, আমি পারবো না। তখন অফিসার তার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি যদি তোমার ভাই শিবাকে ফিরে পেতে চাও তাহলে এই অপারেশন তোমার শেষ সুযোগ। ভাইয়ের নাম শুনে ছুরির বুকের মধ্যে কিছু একটা যেন হাহাকার করে ওঠে। মনে পড়ে
সেই শৈশবের দিন, যখন তারা দুই ভাই একসাথে দৌড়াতো, খেলতো, হাসতো। এক সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিবা ছোটবেলা তাদের বাবাকে মেরে ফেলে, কারণ তাদের বাবা দিনের পর দিন তাদের মাকে নির্যাতন করত। কিন্তু শিবা নিজে পালায়নি, তাকে পালাতে বাধ্য করা হয়েছিল। সেদিন থেকে সুরি প্রতিজ্ঞা নেয় সে তার ভাইকে একদিন না একদিন খুঁজে বের করবে। এতদিন পর সেই সুযোগ এসে পড়ে দরজায়। সুরি এবার রাজি হয়ে যায়। রাতেই সুরিকে নিয়ে দিল্লি পাড়ি জমান ইন্টেলিজেন্স অফিসার। সেখানে মন্ত্রীদের নিয়ে হয় গোপন বৈঠক। তাতে বলা হয় শ্রীলঙ্কার জাফরান অঞ্চল এখন স্মাগলিংদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে। হংকং থেকে এক বিশাল বড় জাহাজ আর্মস নিয়ে ইন্ডিয়াতে ঢুকছে, যার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ মানুষের টার্গেট করা হয়েছে। এই শিপমেন্টের দায়িত্বে থাকবে কোলস্টাররা, আর সবকিছুর পেছনে আছে এক ভয়ঙ্কর চক্র, যার লিডার হলো মুরগান এবং শিবা। তখনই এই বিষয়ে ব্যাখ্যা তুলে ধরা হয় কোলস্টারদের ইতিহাস। 1920 সালে ইংরেজদের কাছে পরাজিত হয়ে শ্রীলঙ্কার দেবী নামক এক জায়গায় তারা পালিয়ে যায়। এরপর সেখানে যুদ্ধ হয়। অভাব, পরিচয়হীনতার যন্ত্রণা পেয়ে তারা অপরাধ জগতে পা রাখে। তাদের পরবর্তী প্রজন্ম হয়ে ওঠে স্মাগলার। সেই গোষ্ঠীর নেতৃত্বে দিচ্ছে শিবা নিজেই। এরপর সরকার সিদ্ধান্ত নেয় এই চক্রকে থামাতে হবে। তাদের ভেতরে ঢুকে সেটা সম্ভব একমাত্র শিবার ভাই সুরির মাধ্যমে। এরপর শুরু হয় সুরির কঠিন ট্রেনিং পর্ব। কড়া নজরদারিদের শারীরিক বা মানসিক চাপ পড়ে। অন্যদিকে দেখা যায় দেবীর শহরের কোলেস্টেররা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে রক্ত হারাচ্ছে। তাদের মধ্যে একজন মুকুটের সামনে দাঁড়িয়ে হতাশ হয়ে বলে ওঠে, আর কত প্রাণ যাবে, আমাদের রাজা কবে আসবে? এই প্রাকৃতিক দৃশ্য যেন ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে আছে। এদিকে শিবাকে শ্রীলঙ্কার পুলিশ ধরে ফেলেছে, আর সুরিকে কয়েদি সাজিয়ে পাঠানো হয় জাফরান সেন্ট্রাল কারাগারে। হাতে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে যেভাবেই হোক শিবাকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে হবে। জেলে ঢুকে সুরি শিবার লোকদের সঙ্গে গন্ডগোল জড়িয়ে পড়ে, আর সেখানে প্রচন্ড মারধর শুরু হয়। মূলত সুরি এটা ইচ্ছে করেই করে, যাতে তার ভাই শিবার দেখা পায়। সব খবর পেয়ে শিবা নিজেই সুরির সামনে এসে দাঁড়ায়। এত বছর পর ভাইকে দেখে চোখের জল চলে আসে সুরির। কিন্তু এরপর যা হয় তা শুধু যুদ্ধ নয়, রক্তের সম্পর্কের জটিল লড়াই। দুই ভাই একে অপরকে আঘাত করে। একসময় শিবা সুরির আঘাত করে, শরীর ফেটে, কিন্তু সুরির রক্তাক্ত মুখে বলে, হয় আমাকে মেরে ফেলো, নয়তো আমার হাতে তোমার মৃত্যু হবে। এই কথা শুনে থমকে যায় শিবা, নিজেই হাতে ছুরি টেনে বের করে। অন্য কেউ মারতে এলে তাকে থামিয়ে দেয়, আর জানায় ও আমার ভাই। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর সেই দিনের মতো দুই ভাইয়ের আর কথা হয় না। রক্তাক্ত শরীরে জেলের মেঝেতে বসে পড়ে ছুরি। শিবার মুখের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। সেই দিন রাতে ভাই শিবার সাথে দেখা করতে যায় ছুরি। এত বছর পর ছুরিকে এই জেলখানায় দেখে শিবা অবাক হয়ে যায়। ছুরি দেখায় তার কাছে থাকা ছোটবেলার ছবি, তারপর জিজ্ঞেস করে, এখানে কিভাবে আসলি? যা, মায়ের কাছে ফিরে যা। তখন দুই ভাইয়ের মধ্যে অনেক কথোপকথন চলে। ছুরি অনেক অভিমান করে তার ভাইয়ের উপরে। সে বলে গত 18 বছরে একবারও সে তার ভাইয়ের কাছে আসেনি, মায়ের কাছে আসেনি। শিবা জানায় তার পরিস্থিতি সেরকম ছিল না। এটা বলে সে আবার মায়ের কাছে ফিরে যেতে বলে ভাইকে। তখনই ছুরি আবেগে ভেঙে পড়ে। মাত্র 2 বছর আগেই মারা গিয়েছে। মূলত সে তার ভাইকে ইমোশনাল করার জন্য কথাগুলো বলে। সেদিনই জেলখানায় ছুরির সাথে দেখা করতে আসে ইন্টেলিজেন্স অফিসার। এবার ছুরিকে এক নতুন টার্গেট দেয়। অফিসার ছুরিকে তার ভাইয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখায়। শিবা বিয়ে করেছে কোলেস্টারদের একজন, তার নাম গৌরী। তবে তারা সবাই হোস্টেজ সিচুয়েশনে আছে, অর্থাৎ শ্রীলঙ্কার দেবীদের সব কোলেস্টারবাসী বন্দী রয়েছে শ্রীলঙ্কার বড় স্মাগলারদের কাছে। তাছাড়া সেখানে থেকে কোনো মহিলা শহর পর্যন্ত আসতে পারে না। ইন্টেলিজেন্স অফিসার তাকে এটাও বলে যে শিবা এবং তার পুরো ফ্যামিলিকে দেশে ফিরিয়ে আনার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। এরপরে ছুরি পাওয়ার আগে দেবীতে সেই আগে সেই রাজার ভাস্করের দিকে তাকিয়ে থাকে চোখ দিয়ে। কিন্তু ছুরিকে দেবীদের মানুষ ঠিক মেনে নেয় না, কারণ সেখানে বহিরাগত এলাউড নয়। শিবা তাদেরকে জানায়, এটা আমার ভাই। তারপরেও অন্য সবাই বলে কোনো কিছু যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু তার খবর আছে। ছুরি এরপরেই পরিচিত হয় তার ভাবির সাথে। সেদিন শিবা ছুরিকে বলে, তোকে সেন্ট্রাল পয়েন্টে নিয়ে যাব, রেডি থাকিস। এই তথ্য পাওয়ার মাধ্যমে ছুরি সেদিন হাসপাতালে আসে অনুর কাছে, গিয়ে বলে সেন্ট্রাল পয়েন্ট নিয়ে কথা চলছে। ডক্টর অনু চুপচাপ শুনে যায় আর ট্রিটমেন্ট করে ছুরিকে। পরের দিন ছুরিকে নিয়ে বেরিয়ে পড়ে সেন্ট্রাল পয়েন্টে যাওয়ার জন্য। সেখানে যোগ দেয় মুরগান এবং তার লোকজন। ছুরি সেন্ট্রাল পয়েন্টে এসে বুঝতে পারে এখানে আজ গোল্ড স্মাগলিং
হচ্ছে। তাই ব্যাপারটা দ্রুত ইন্টেলিজেন্ট অফিসারকে জানিয়ে দেওয়া হয়, আর ইন্টেলিজেন্ট অফিসার ইনফরমেশন করে শ্রীলঙ্কার নেভিকে। তখনই চলে আসে নেভি। দুর্ভাগ্যবশত শিবা সুরিকে ধরতে বলে গোল্ডের ব্যাগ। তারা ফিরতে থাকে গোল্ড নিয়ে। কিছু দূর যেতেই ইচ্ছে করে গোল্ড ব্যাগ হাত থেকে ছেড়ে দেয় সুরি। এতে তারা নেভির হাত থেকে তো বাঁচে, কিন্তু গোল্ড হাতছাড়া হয়ে ফেলে। এজন্য রাগে মুরগান একজন কলস্টার মেরে ফেলে আর বলে সে মূলত জানতে চায় এই ইনফরমেশন কে লিক করেছে। এরপর একজনকে মারতে মারতে সে মেরেই ফেলে। স্যার কোস্টালকে ধরে নিয়ে যায়। এক কোস্টালকে মেরে ফেলায় মুরগানের বাবা রেগে যায় মুরগানের উপর, কারণ তাদের এই স্মাগলিং বিজনেস পুরোটাই কোস্টালদের উপর নির্ভর করে। এদিকে লাশ দেবীতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। যে কোস্টাল তথা দেবী বাসীদের একের পর এক মানুষ মারছে, মূলত এসব হচ্ছে মুরগান এবং তার ভাইয়ের জন্য। এর মাধ্যমেই শিবাকে জানানো হয় কোস্টাল এক মিটিং ডেকেছে। শিবা, তার ভাই সুরি এবং অন্যান্য দেবীবাসীদের নিয়ে সেই মিটিং হাজির হয়। মিটিং এ হাজির হওয়ার পরেই মুরগানের সাথে তার কথা কাটাকাটি চলে, কারণ মুরগান কোস্টালদের একজনকে মেরে ফেলেছে, আবার 4 জনকে বন্দি করে রেখেছে। এক পর্যায়ে দুজন গান পয়েন্টে দাঁড়িয়ে যায়। তখন কোস্টাল বলে সামনে হংকং থেকে একটা শিপ আসছে, ওটা চালান দেওয়ার আগে খুঁজে বের করতে হবে আসল বিশ্বাসঘাতককে, আর সেজন্যই সব দেবীবাসীকে এই 4 জনের সাথে ওখানে বন্দি থাকতে হবে যতদিন না বিশ্বাসঘাতক ধরা পড়বে। হংকং থেকে শিপ আসছে মানে সেখানে থেকে আর্মস নিয়ে আসা হচ্ছে, এটাই বুঝতে পারে। তাই তখন ছুরিকে বলে ওঠে, আমরা যদি গোল্ড ফিরিয়ে দেই তাহলে আমাদের সবাইকে সব ওই 4 জনকে ছেড়ে দিতে হবে। স্মাগলিংদের একজন প্রস্তাবে খুশি হয়, কিন্তু মুরগান বলে নেভিদের কাছ থেকে গোল্ড ছিনিয়ে নিয়ে আসা এত সহজ না। এতে কি প্রমাণ হয় সে বিশ্বাসঘাতক আসলে কে? তবে মুরগানের এই মতামত সেখানে প্রাধান্য পায় না, কারণ তাদের লাগবে তো গোল্ড। তখন ছুরি আরো একটা শর্ত জড়িয়ে দেয়। সে বলে, আমরা গোল্ড ফিরিয়ে এনে দিলে লক্ষ্মীকে তার বাচ্চাকে দেখাতে হবে। লক্ষ্মী সেই প্রেগনেন্ট মহিলা যার বাচ্চা প্রসব করিয়েছিল রক্তাণু, আর সেই বাচ্চা অসুস্থ থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়। লক্ষ্মী থাকে দেবীতে। তো এসব শুনে মুরগান আবারও ক্ষিপ্ত হয়, কারণ বাচ্চা দেখতে চাইলে তো দেবীর মহিলারা মেইনল্যান্ড প্রবেশ করবে, যেটা আবার রুলস এর বাইরে। অন্যান্য সবাই ছুরির এই প্রস্তাবে রাজি হয়। এই প্রস্তাবের পক্ষে নিজেদের মধ্যে ভোটিং চলে। সব ঠিকঠাক। কোস্টাল ছুরিকে বলে 3 দিনের মধ্যে নেভি গোল্ডগুলো হস্তান্তর করবে সেনাবাহিনীর মাধ্যমে, আর যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। ছুরি এসব ডিল করে দেবীতে। আসলে দেবীর লোকজন রেগে যায় ছুরির উপরে। তারা মনে করে ছুরি এখানে আসার পর থেকেই দেবী বাসীদের হুমকির মুখে, কিন্তু শিবা সেখানে বলে আজকে ছুরি যা বলেছে আমাদের ভালোর জন্যই বলেছে। আমরা গোল্ড ফিরিয়ে আনতে পারলে আমাদের বন্দি 4 জনকে তো মুক্তি করতে পারবো, সেই সাথে লক্ষ্মী তার বাচ্চাকে দেখতে পারবে। তাই ছুরিকে প্ল্যান বলতে বলে। ছুরি জানে তার 2টা জিপ লাগবে। তারপর নেভি এবং আর্মির তরফদারি করার জন্য লোক লাগায় সে। এর মধ্যে গোল্ড যেদিন শিপিং এবং দিন আসে সেদিন ছুরি দেবীবাসীকে নিয়ে গোল্ড ব্যাগ উদ্ধারের মিশনে নামে। একসময় ছুরি তার প্ল্যান অনুযায়ী গোল্ড বার ছিনিয়ে নিয়ে লরিতে করে যেতে থাকলে পরে যায় মা আর্মির চেকপোস্টে। হঠাৎ আর্মির চেকপোস্ট দেখে অবাক হয় শিবা, কারণ এই রোডে কখনই চেকপোস্ট ছিল না। তবে এবার তারা বিপদে। তাই শিবা ছুরিকে সেখান থেকে চলে যেতে বলে আর তার ভাইকে জানায় সে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। তবে ছুরি কোথাও যেতে চায় না। তার ভাইকে বলে বসে, আগের বার তুমি ছেড়ে চলে গিয়েছিলেন আর আসনি, তাই এবার আমি কোথাও যাচ্ছি না। তখন শিবা সিদ্ধান্ত নেয় তারা দুজনই ড্রাইভ করে সামনে এগিয়ে যাবে। এই কথা শুনে ছুরি ড্রাইভ করতে থাকে। তখন আর্মিরাও লরিকে লক্ষ্য করে গুলি চালায়, যার জন্য লরি আটকে যায়। তখন আর্মি ছুরির কাছে আসতে থাকলে শিবা এবং আর্মিকে জিম্মি করে ফেলে। তবে আর্মিরাও চুপ থাকে না। ছুরিকে লক্ষ্য করে তারা গুলি চালায়। ছুরি তখন নিজেকে বাঁচানোর জন্য ডাল হাতে নেয়। তারপর তার মনে পড়ে যায় অফিসারের দেওয়া এই নাম্বার কোডের কথা। এগিয়ে যায় আর্মির পোর্টেবল টেলিফোনের দিকে। এক পর্যায়ে টেলিফোনের কাছে গিয়ে এই নাম্বার ফোন দিয়ে কোড বলে আর্মিরা গুলি করা থামিয়ে দেয়, যা দেখে শিবা একদম হতভম্ব হয়ে পড়ে। তখন ছুরি ভাইকে বলে চিন্তা নেই। এরপর ছুরিকে সব আর্মিরা সাইড দেয়, এমনকি আর্মি অফিসার ইন্ডিয়ান পুলিশ বলে ছুরির সাথে হাত মেলায়। আরো একবার অবাক হয় শিবা। গোল্ড উদ্ধার করে শিবা, সেটা নিয়ে যায় স্মাগলিং গ্যাংদের দিকে। অন্যদিকে ছুরি চলে আসে মর্গানের কাছে। তাদের সে বন্দি 4 জন ছিল
তাদেরকে ছাড়িয়ে নিত। তখন প্রধান স্মাগলার কাস্টেল ফোন করে মর্গানকে, ফোন দিয়ে জানায় 4 জনকে ছেড়ে দিতে। সুরি তখন ফোন ধরে বলে মর্গানকে আমাদের সাথে যেতে হবে। মর্গানের বাবা তখন মর্গানকে সাথে যেতে বলে, সেই সাথে লাক্ষ্মীকে হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেয়। সুরি লাক্ষ্মীকে নিয়ে হাসপাতালে আসে। এই লাক্ষ্মী হচ্ছে দেবীর প্রথম মহিলা যে যে মেইনল্যান্ডে পা রাখে। লাক্ষ্মী হাসপাতালে এসে বাচ্চাদের দেখে ইমোশনাল হয়ে যায়, আবার এই অসাধ্য সাধন করার জন্য সুরিকে সে ধন্যবাদ জানায়। তখন সব দেবীবাসী সুরির গুণগান করে, সুরিকে নিয়ে স্লোগান দেয়। ওইদিকে রাগান্বিত অবস্থায় মর্গান তার বাবার কাছে আসলে মর্গানের বাবা তাকে শান্ত হতে বলে, কিন্তু শান্ত তো দূরের কথা, সে আরো রেগে ফেটে যায়। বন্ধু সিলভারের কাছে এসে রাগ শেয়ার করে। বন্ধু বলে, তোর বাবার জন্য এত বিপদ, তাহলে তোর বাবাকে মেরে ফেলি, কারণ সে বেঁচে থাকলে দেবীদের কিছুই করতে পারবো না। ওইদিকে সবাই দেবীতে ফিরলে উৎসব মেতে ওঠে। এর মধ্যে শিবা আসে, এসব দেখে অবাক হয়। আবার শিবা এসে তার ভাইয়ের জয়ধ্বনিও শোনে, কিন্তু তার ভাই সে পুলিশ ইনফর্মার, সেটা নিয়ে সে চিন্তিত পড়ে। তাই সুরির কাছে এসে বলে, তুই কি জন্য এসেছিলি তাই স্পষ্ট করে বল, আমার এসব জানার ইচ্ছে নেই, তাই তোকে বলছি তুই এখান থেকে চলে যা। সুরি তখন বলে, আমি এখানে একটা মিশনে এসেছি, আর সেইটা শেষ না করে আমি যাব না। কাজ শেষে আমি তোকে, বাবিকে আর বাচ্চাকে নিয়ে যাব। এই দেবীর মানুষজন এমনিতেই মারা যাবে, তুমি কেন তাদের জন্য ফ্যামিলিকে বিপদে ফেলবে? কিন্তু শিবা সুরির কোনো কথাই শোনে না, বারবার তাকে চলে যেতে বলে। তখন সেই উৎসবের মধ্যে দেবীদের একজন পুলিশ ইনফর্মার বলে, যারা এই গোল্ড স্মাগলিং এর কথা ফাঁস করে দিয়েছে। এই কথা শুনে শিবা এবং সুরি দুজনই ভয় পেয়ে যায়। এই ইনফর্মারকে মারতে থাকলে একজন এসে জানায় মর্গানের বাবা মারা গিয়েছে। এটা শুনে দেবী বাসীরা আরো আতঙ্কিত হয়ে যায়। মর্গানের বাবার জন্যই তারা এতদিন বেঁচে ছিল। মর্গান তো তাদেরকে এবার ছাড়বে না। এই দেখে মর্গান তার বাবার লাশের পাশে সবাইকে বলে, বাবা দেবী বাসীদের অনেক পছন্দ করত, তাই চাই আমার বাবার দোয়ার যেন সকল দেবীবাসীরা এখানে উপস্থিত থাকে, এমনকি সেখানকার মহিলারাও, সাথে যেন সেই সুরিও থাকে। তো মর্গানের সাথে এসব কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে শিবা। অন্যদিকে সুরি আসে ডক্টর অনুর কাছে। দেবীকে যে ইনফর্মার ধরা পড়েছে সেটা ডক্টর অনু ছিল, তাই তার উপর ক্ষেপে যায় সুরি। তখনই সেখানে চলে আসে সেই ইন্টেলিজেন্ট অফিসার। উল্টো সে সুরির উপরে রাগ দেখে, সেই সাথে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, তুই তো বিশ্বাসঘাতক করেছো, গোল্ড গুলো তুই তাদের হাতে তুলে দিয়েছিস। এই বলে একটা ফাঁকা গুলি চালিয়ে দেয়। তবে মাথার পিস্তল ধরার পরও সুরি একটু ভয় পায় না। তাই অফিসার আরো একবার তাকে সুযোগ দেয়, জানায় তোমার ভাই শিবা হংকং থেকে আসা শিপের যে কন্টেইনার করে আর্মস গুলো আসছে জেনে গিয়েছে, সে হংকং থেকে আসা শিপের মধ্যে আর্মস আছে। তুমি তার থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে দেবে। যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তুমি সহ তোমার ভাইয়ের ফ্যামিলি ইন্ডিয়াতে যেতে পারবে, আর যদি দিতে না পারো তাহলে দেবী বাসীদের জানাবে তোমার ভাইও একজন ইনফর্মার। এতে সবার সামনে তার নির্মম মৃত্যু হবে। চেন শিফট করে সেখানে দেখানো হয় দেবীবাসীদেরকে। দেবীদের গুরু সেই ইনফর্মারকে সবার সামনে ছুরিকাঘাত করে মেরে ফেলে। দেবীবাসীদের কাছে বিশ্বাসঘাতকের কোনো ঠাঁই নেই। শিবা এসব দেখে আবার আতঙ্কিত হয়, চিন্তা করে তার ভাইয়ের জন্য। সুরি অফিসারের থেকে এসব কথা শুনে ভাই শিবার কাছে এসে শিবার কন্টেইনার নাম্বার চায়, কিন্তু শিবা এবারও তাকে শুধু চলে যেতে বলে, সাথে জানায় এখানকার একজন তো ইনফরমেশন নিতেই ইন্ডিয়াতে গিয়েছিল, সে ফিরে আসার পর তুই ধরা পড়ে যাবি। কিন্তু সুরি সবাইকে নিয়ে ফিরতে চায়, এজন্য ভাইয়ের সাথে বারবার কন্টেইনারের নাম্বার চায়, কিন্তু ভাইও বারবার তাকে ফিরতে যেতে বলে। তখন সুরি জানে, তোমার এখানে তো ফ্যামিলি আছে, ওখানে আমার কেউ নেই। তুমি চলে যাওয়ার পর থেকে মা আমার সাথে ঠিকভাবে কথাই বলে না। সুরির এই কথাতে শিবা ক্লিয়ার হয়ে যায় যে তার মা এখনো বেঁচে আছে। সুরির এই মিথ্যা কথায় তার ভাইয়ের উপর আরো অভিমান করে, কিন্তু সুরি তাকে বোঝায় ভাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছে। এবার শিবা কন্টেইনার নাম্বার তার ভাইকে দিয়ে দেয়, সেই সাথে বলে দেয় এই কন্টেইনারে যেই লোড করেছে, সেই সাথে বলে দেয় এই কন্টেইনারটা সেই লোড করবে। যদি সেটা ছিনিয়ে নিতে হয় তাহলে তার ভাইকে মেরে নিতে হবে। সেদিনই অন্য এক ইন্টেলিজেন্ট অফিসার সুরির অফিসারকে ফোন দেয় আর এই মিশন অ্যাবর্ট করতে বলে, কারণ গোল্ডের ব্যাপারে নেভি জেনে গেছে। ইনফর্মারও ধরা পড়েছে, কিন্তু এই অফিসার জানায়
এই মিশনে কোনোভাবেই অ্যাভয়েড করা হবে না, সবাইকে শেষ করতে হবে। সবাইকে এই ইনফরমেশন দিয়েছে সেইটাও জানায়। সব জায়গাতে তার লোক আছে, আর্মি চেকপোস্ট থেকে শুরু করে ইনফরমার ধরিয়ে দেওয়া সব কাজই সেই করেছে। তাদের সব জায়গাতে সে লোক রেখে গিয়েছে, তাই সে জানায় এই মিশন চলবেই। সেদিন রাতে সব দেবীবাসী চলে আসে মর্গানের বাড়িতে দাওয়াত খেতে। শিবা সহ সবাই সেখানে আসে, শুধু চুরি আসে না। সবাই উপস্থিত হলে মর্গান প্রধান স্মাগলার কাস্টেলের সাথে দেখা করে। কাস্টেলের সাথে কথা বলতে আলাদা জায়গায় নিয়ে আসে। সেখানে মর্গানের বন্ধু সিলভা, যে আবারও সেই ইন্টেলিজেন্স অফিসার হয়ে কাজ করে, সে কাস্টেলকে জানায় গোল্ড স্মাগলিং সহ সামনের স্মাগলিং এর খবর লিক হয়েছে। এসব চুরি করছে না শিবা, এসব প্যাচ লাগানোর জন্য সিলভাকে এই অফিসার এখানে পাঠিয়েছে। এসব শুনে কাস্টেল আলাদা ডাক দেয় শিবাকে, সেই সাথে চুরিকে খুঁজে নিয়ে আসতে বলে। চুরিকে তখন দেখা যায় ডক্টর অনুর সাথে। চুরি অনুকে তার মনের দুঃখগুলো বলে। তখন অনু চুরিকে জানায় এখান থেকে তাকে একাই চলে যেতে হবে। সেই সাথে বলে, আমার ভাই শিবা মোস্ট ওয়ান্টেড আসামি, একজন মার্ডার আর রাক্ষস। চুরি তখন বলে, আমার ভাই রাক্ষস নয়, আমি নিজে রাক্ষস। ছোটবেলায় আমার বাবাকে আমি হত্যা করেছি, কিন্তু সেটার দায় আমার ভাই শিবা। তাই ছোটবেলায় আমি প্রতিজ্ঞা করেছি শিবাকে খুঁজে বের করে তাকে অবশ্যই বাড়িতে নিয়ে আসবো। এজন্য শিবা নিজের ভাইকে বাঁচানোর জন্য সবার বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে। সেই ইনফরমার আর সেটাই জানায় তাকে এখানে পাঠানো হয়েছে সব তথ্য পাচার করার জন্য। শিবার কাছে এসব কথা শুনে সেখানকার সবাই শিবাকে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন মর্গান বলে, শিবা হয়তো ইনফরমেশন গুলো অন্য কাউকে বলেছে, তাই এই রিস্ক আর নেবে না। এজন্য আজকে সব দেবীবাসীকে এখানেই মেরে ফেলবো। এটা শুনে শিবা হাত জোর করে মিনতি করে বলে, আমি কাউকে বলিনি, তাদের কোনো দোষ নেই, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু সেখানকার সবাই ভোটিং শুরু করে। সেই ভোটিং এ সবাই মেরে ফেলার রায় হয়। তাই মর্গান পেছন থেকে ছুরি চালিয়ে দেয় শিবার শরীর। তারপর বলে, তোর সামনে আজ সব দেবীবাসীকে মারবো। এসব বলার পর মর্গান তার লোকদেরকে নির্দেশ দেয় আক্রমণ চালানোর জন্য। সেই সময় দেবীবাসীরা মজা করে খাবার খাচ্ছিল। এর মধ্যে প্রথম মারা হয় শিবার স্ত্রী গৌরীকে, তাও আবার শিবার চোখের সামনে। এইদিকে ছুরির ভাইয়ের কথা মনে করে আসতে চাইলে অনু তাকে আটকায় আর বলে, শুধু শুধু এখন শিবার সামনে দাঁড়ালে আবার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, তাই যাওয়ার দরকার নেই। এদিকে মর্গান সহ তার লোকজনে নির্মমভাবে মারতে থাকে দেবীবাসীদের। জীবন বাঁচানোর জন্য অনেক মানুষ বাড়ির বাইরে যেতে চায়, কিন্তু সেখানকার দরজা লাগিয়ে দেওয়া হয়। এদিকে শিবা বাইরে আসলে দেখে শুধু লাশ আর লাশ। এক সময় তার চোখ পড়ে যায় ছেলের দিকে। ছেলেকে বাঁচানোর জন্য আহত অবস্থায় সবার সাথে লড়াই করে। এক সময় গাড়ি নিয়ে দরজা খুলে দিতে যাবে, তবে সেই গাড়িতেই আগুন লাগিয়ে দেয় মর্গানের লোকজন। তারপরে সে থেমে থাকে না, গাড়ি দিয়ে দরজা ভেঙে ফেলে। তখন সবাই যান বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। তখন কাস্টেল মর্গানকে বলে, এবার অনেক হয়েছে, তাদেরকে ছেড়ে দাও। মর্গান ছেড়ে তো দেয়, আবার বলে 100 বছরে কোনো দেবীবাসী আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। সেদিনই ছুরি জানতে পারে দেবীবাসীদের উপর কি ভয়ানক দিন নেমে এসেছে। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসে ফোটে, তবে এসে দেখে কোনো জাহাজ নেই, ট্রলার নেই, চারিদিকে শুধু শূন্যতা। তাই আর দেরি না করে সাঁতারে পার হয় বিশাল সমুদ্রে, পৌঁছে যায় দেবীতে। দেবীতে এসে যা দেখে তা দেখে সে একদম হস্তন্ত হয়ে যায়। এক পাশে পড়ে আছে শুধু লাশ আর লাশ, সেই রক্তাক্ত স্তব্ধের ভিতরে দিয়ে হেঁটে চলছে। তার চোখ হঠাৎ পড়ে যায় বাতিজির নিথর দেহের উপরে। তারপর অনেক খুঁজে তার ভাইয়ের লাশ পায়, বুকে টেনে নেয় তাকে। ভাইয়ের মুখের শেষ কথাগুলো কানে বাজে তার। তখনই নজর পড়ে তার ভাই শিবার দিকে। নিজের ভাইয়ের নিথর শরীর দেখে একদম ভেঙে পড়ে চুরি। যেই ভাইয়ের খোঁজে এসেছিল সেই ভাই আর নেই। সেই ভাই কিনা এখন শুধু একটা নিথর স্মৃতি। ঠিক তখনই দেবীবাসীদের গুরু তাকিয়ে থাকে রাজার ভাস্করের দিকে, গম্ভীর কণ্ঠে বলে, তুমি বলেছিলে এক মহাযুদ্ধ আসবে, আজ 70 বছর হয়ে গেল, তবু আমাদের মহারাজাকে পাইনি। বারবার প্রাণ গেলে, রক্ত ঝরল, কিন্তু সেই রাজার দেখা আর মিলল না। তখন হঠাৎ গুরুর চোখ চলে যায় ছুরির দিকে। দেখে ছুরির রাগে অগ্নিমুক্ত হয়ে কোস্টালদের জাহাজটা পানিতে নামাতে চেষ্টা করছে। সেই দৃশ্য দেখে গুরুর মনে পড়ে যায়
ছোটবেলার কথা। তখন সে একজনকে জিজ্ঞেস করেছিল, আমরা আমাদের রাজাকে কিভাবে চিনব? উত্তরে বলা হয়েছিল, সে অনেক শক্তিশালী হবে, তার শক্তি দেখে সমুদ্র কেঁপে উঠবে, তার পিঠে থাকবে এক বিশেষ চিহ্ন। গুরু তাৎক্ষণিক চোখ তাকে ছুরির পিঠে, আর সেখানে স্পষ্ট দেখতে পায় সেই চিহ্ন। সঙ্গে সঙ্গে সে বলে ওঠে, আমরা আমাদের মহারাজাকে খুঁজে পেয়েছি। সমুদ্রের সবাই এগিয়ে আসে, ছুরির পাশে দাঁড়িয়ে সেই জাহাজ নামায় সাগরে। সেই জাহাজ ছুরি রওনা দেয় মর্গানের রাজ্যে। সেখানে পৌঁছে একে একে মেরে ফেলতে শুরু করে। সব শত্রুদের আহত হয়, রক্ত ঝরে, তবু সে থামে না। প্রতিশোধ এখনো বাকি। শেষে গিয়ে পৌঁছে মর্গানের সামনে। মর্গান মুখে ঠান্ডা হাসি এনে বলে, আমি জানতাম তুই হচ্ছিস ইনফর্মার, তবু তোর ভাইকে আমি নিজ হাতে মেরেছি। এই কথা শুনে সুরের মাথা গরম হয়ে যায়, রাগে অন্ধ হয়ে গুলি ছুড়ে দেয়। তারপরও সে থামে না, মাথায় আঘাত করে টেনে হিঁচড়ে ফেলে দেয় মাটিতে। এতে যেন ছুরির ক্ষোভ কমে না। দেবীবাসীদের প্রতি মৃত্যুর প্রতিশোধ নেওয়ার একটার পর একটা ছুরি চালানোর মুরগানের শরীরে মেরে শেষ করে। এভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।